এক্সকিউজ মি ম্যাম, আপনাকে কিছু লাগবে? হ্যাঁ, আপনাদের এখানে এখন কি কি পাওয়া যাবে? জি ম্যাডাম, এখানে সব কিছুই হবে। আপনি বলেন আপনি এখানে কি খেতে চাচ্ছেন? আচ্ছা, আমাকে একটা সাফ স্যান্ডউইচ দিন, আর একটা চিকেন থাই স্যুপ, আর একটা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা ঠিক আছে ম্যাম, দিচ্ছি। সরি ম্যাম, আজকের মতো আমরা কোনো খাবার সার্ভ করতে পারবো না। কেন কেন খাবার সার্ভ করতে পারবেন না? অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্টে কি স্পেশাল গেস্ট আসবে, এই কারণেই। হ্যাঁ আসুক, এতে আমাকে কেন খাবার সার্ভ করতে পারবেন না? প্রয়োজনে আমাকে অন্য একটা টেবিলে বসান। আর যদি আপনাদের এতই প্রবলেম হয়, আপনাদের গেস্ট আসার আগেই আমি চলে যাব। তাহলে ম্যাম আপনি এখনই চলে যান না, ওই গেস্ট আসার আগেই। আমরা তো বললাম কোনো খাবারই সার্ভ করতে পারবো না। আর আমার স্পেশাল গেস্ট এসে যদি দেখে রেস্টুরেন্টের এই অবস্থা, তাহলে রেস্টুরেন্টে উনি বসবে না। সো তার চেয়ে বরং আপনি এখনই চলে যান। আচ্ছা, তাহলে আপনাদের রেস্টুরেন্টের বাইরে ওপেন লিখে রেখেছেন কেন? আপনাদের স্পেশাল গেস্ট আসতেছে, আপনারা ক্লোজ রেখে রাখতে পারতেন। দেখেন, আমি যেহেতু রেস্টুরেন্টে এসেছি, আমি খেয়েই যাব। দুঃখিত ম্যাডাম, আপনি ম্যানেজার স্যারের কথায় মনে কষ্ট পাবেন না। আপনার খাবারটা আমি এখনই সার্ভ করে দিচ্ছি। স্যার ডেকেছেন? কি ব্যাপার, আমি না করা সত্ত্বেও তুমি অর্ডারটা নিলে কেন? স্যার, কাস্টমারদেরকে সার্ভ করার জন্য তো আমাদেরকে রেখেছেন, তাহলে অর্ডার নেব না কেন? ওনার মতো একটা থার্ড ক্লাস মহিলাকে দেখে তোমার কাস্টমার মনে হচ্ছে? আচ্ছা, উনি কি খেয়ে বিলটা দিতে পারবে? স্যার, বিল পে না করতে পারলে কি উনি এখানে আসতেন? তাছাড়া উনি ফুড কোর্ট দেখেই অর্ডার করছেন। এই, তুমি তো অনেক সাহস হয়ে গেছে দেখছি, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। বেয়াদব কোথাকারের। শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি বসের রুমে যাচ্ছি, এসে যাতে এই থার্ড ক্লাস মহিলাকে আমার রেস্টুরেন্টে না দেখি, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। দুঃখিত ম্যাম, আমাদের খাবারটা সার্ভ করতে 15 মিনিট সময় লাগবে, আপনি একটু অপেক্ষা করুন। ওকে। কি ব্যাপার, তোমাকে না তখনই বললাম কোনো খাবার সার্ভ করবে না, কোনো অর্ডার নিবা না, তাহলে ওনাকে এখনো বিদায় করো নাই কেন? আরে তুমি না জানো আমাদের স্পেশাল একটা গেস্ট আসবে, এখন এই মানুষটাকে বিদায় করো নাই কেন? কিসের এত গল্প? হ্যাঁ স্যার, উনি তো আমাদের কাস্টমার, আর ওনার খাবারের অর্ডার আমরা কেন নিব না? এই, তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো না আমাদের বস কেমন? আমাদের বস এসে যদি দেখে এই ফকিন্নির বাচ্চাটা আমাদের রেস্টুরেন্টে বসে আছে, তাহলে কি অবস্থা হবে জানো? চাকরি তো তোমার যাবে যাবে, সাথে আমারও চাকরি যাবে। তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? তো এক্ষুনি এই ফকিন্নিটাকে বের করে দাও, যাও। এই যে শুনুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি কি এখানে বিনা পয়সায় খেতে আসছি? ম্যাডাম চুপ থাকুন। আপনাদের মতো মেয়েদের না আমার খুব ভালো করে চেনা আছে, যে আপনারা বয়ফ্রেন্ডের টাকায় খাবেন আর এসে বড় বড় লেকচার দিবেন। শুনুন, আপনার পকেটের টাকা থাকুক বা না থাকুক, ওইটা আমার দেখার বিষয় না। আজকে আমার এই রেস্টুরেন্টে কোনো গেস্ট অ্যালাউ হবে না, তো অ্যালাউ হবে না। যান, এক্ষুনি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান, যান। আমি জীবনে অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আপনার মতো বেয়াদব কর্মী আমি কখনো দেখিনি। হ্যালো মিস সোহানা, এতদিন পর তাহলে আপনার সময় হলো এই গরিবের ছোট রেস্টুরেন্টে আসা। থ্যাংক ইউ স্যার। তাহলে উনি কি সেই আমাদের স্পেশাল গেস্ট মিস সোহানা? হ্যাঁ, উনি সেই সোহানা যে বাংলাদেশের 10 জন শিল্পপতির মধ্যে একজন। আর এবং আজকে আমরা অনেক ওনার কাছে কৃতজ্ঞ যে উনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এই ছোট্ট রেস্টুরেন্টে এসেছে। সরি ম্যাডাম, আসলে আমি না ব্যাপারটা বুঝতে পারিনি। সমস্যা নেই, আমি প্রোটোকল ছাড়া না আসলে বুঝতেই পারতাম না আপনারা মানুষ হিসেবে কেমন। আপনারা যে মানুষের পোশাক আশাক দেখে জাজ করেন, এটা এখন বুঝতে পারলাম। কেন মিস সোহানা, সামথিং রং? হ্যাঁ মিস্টার শিমুল, আমি সাধারণ পোশাক পরে এসেছি দেখে আপনার এই ম্যানেজার আমাকে এই রেস্টুরেন্টে অনেক অপমান করেছে, আমাকে এখান থেকে বের করে দিতে চাই। সরি ম্যাম, আসলে আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আসলে এমন না, আপনার সাথে যে কাজটা করেছি এটা আসলে আমি ইচ্ছা করে করিনি। বাই দ্য ওয়ে, আপনাদের এই রেস্টুরেন্টটা আমি কিনতে চাই। কি বলছেন ম্যাডাম, আমাদের এই ছোট্ট রেস্টুরেন্টটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনার এই রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দ হয়েছে, এখানের পরিবেশটা খুবই সুন্দর। তাছাড়া আপনার এই রেস্টুরেন্টে মারিহার মতো এত ভালো একটা কর্মী আছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এই রেস্টুরেন্টটা কেনার পরে আমার প্রথম কাজ কি হবে জানেন? কি সেটা? এই আগাছাকে উপড়ে ফেলা। কারণ ও যদি এই রেস্টুরেন্টে থাকে, বাকি যেই কর্মীগুলো আছে তাদেরকেও বেয়াদব বানিয়ে ফেলবে। আমিও বেশ কিছুদিন যাবৎ ওর সম্পর্কে খুব আজে বাজে নোটিসই পাচ্ছিলাম, কিন্তু সঙ্গত কারণে আমি কিছু করতে পারছিলাম না। মিস্টার রকি সাহেব, আপনি ভুল জায়গায় ভুল করে ফেলেছেন।
স্যার দেখেন, আমি না একটা ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমার রেস্টুরেন্ট থেকে বের করে দেন, আমি কোথায় গিয়ে থাকবো বলেন? স্যার আমাকে ক্ষমা করে দেন, আমি কথা দিতেছি এই কাজ আর কোনো দিন করবো না। ম্যাডাম, আমি এতক্ষণ যা করেছি না, একটা ভুল করেছি। দেখেন, মানুষ ভুল তো করতেই পারে, তাই না? আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি কথা দিতেছি ম্যাডাম, আর জীবনও কোনো দিন কারোর সাথে এমন কাজ করবো না, প্লিজ ম্যাডাম। আপনি যেই অপরাধ করেছেন সেটা ক্ষমার অযোগ্য। আর এখন আমি আপনার বসের সাথে বসে এই রেস্টুরেন্টের মালিকানাটা নিয়ে নেব। এরপর আমার প্রথম কাজ হলো আপনাকে টার্মিনেট করা, আর আপনার জায়গায় মিস মালিহাকে বসানো। আর ইউ রেডি মিস মালিহা? জি ম্যাডাম, আপনার সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগবে। তাহলে চলেন আমরা পেপার ওয়ার্কটা সেরে ফেলি। হ্যাঁ শিওর, প্লিজ আসুন। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও। আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বিয়ের 1 বছর পরে তুমি আমাকে নিয়ে ঘুরতে বেরোলে, তোমার তো আমার জন্য সময়ই হয় না। আরে বাবা, আমি তো ব্যস্ত থাকি, সেটা তুমিও জানো, তাই না? এই দাঁড়াও, ওই দেখো বাদাম, চলো না বাদাম খাই। দেখো, আমার এসব ভালো লাগছে না, তুমি যেই খাওয়া আসো। আচ্ছা ঠিক আছে। এই আমাকে 20 টাকা বাদাম দাও তো। যে আপা দিতেছে। এনে না আপা বাদাম। এই যে নাও তোমার টাকা। আপা আমার কাছে তো খুচরা নাই, খুচরা দেন। ভাঙছি নাই। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। এই শোনো, কিছু ভাঙতি টাকা দাও তো। কত লাগবে? 20 টাকা দিলেই হবে। 20 টাকা? এই কি হলো, তাড়াতাড়ি দাও। আচ্ছা আমার কিছু কেনাকাটা আছে, তুমি যাও, আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই কে তুমি? এইখানে কি করছো? জহির, তুমি ওকে চিনতে পারছো? আরে জানা, আমি ওকে কিভাবে মনে পড়েছে সেই দিনের এই বাদাম অলিটা না, যে রাস্তায় দাঁড়িয়ে বাদাম বিক্রি করছিল, কিন্তু ওই আমাদের বাসায় কি করছে? বাহ, ওই বাদাম আলীরে আপনি ঠিকই মনে রাখছেন, কিন্তু আপনি যারা বিয়ে কইরা বোর মর্যাদা দিছিলেন সেই গ্রামের মেয়ে সালমা, এই আমাকে আপনি মনে রাখতে পারেন নাই? এই তুমি কি সব বলছো? হ্যাঁ, তোমার মাথাটা ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলছো? জহির, তোমার আর অভিনয় করতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তুমি সেদিন যখন ওই বাদামলিকে দেখলে তখনই ওইখান থেকে কেটে পড়লে। আমার তখনই সন্দেহ হয়েছিল। তুমি চলে যাওয়ার পর এই নাও 20 টাকা। তুমি আমার হাজবেন্ডের দিকে এইভাবে তাকিয়েছিলে কেন? আর এমনভাবে তাকিয়েছিলে মনে হচ্ছিল তোমরা পূর্ব পরিচিত। না না আপা, আমি তারে কেমনে চিনবো? আমি তারে চিনি না। মিথ্যা কথা না বলে বলো তুমি ওকে কিভাবে চিনো। ভালো ভালো সত্যি কথা বলো, নইলে কিন্তু আমি পুলিশ দিয়ে তোমাকে ফাঁসি দিব। আপা, জহির আমার স্বামী। এই কি বলতেছো সেসব? এসব আবল তাবল কি বলতেছিস? ও তো আমার স্বামী। আপা, আমার আব্বা গরিব মানুষ, আমাগো যত জমি জমা আছে সব বিক্রি কইরা জহিরের হাতে 5 লাখ টাকা তুইলা দিছে বিশ্বাস কইরা। তারপর কিছুদিন পরে সে আমারে শহরে নিয়ে আসে, অনেক স্বপ্ন দেখায় আমারে সে রাজরানীর মতো রাখবো, কিন্তু জানেন আপা, সে আমারে বস্তিতে ছোট্ট একটা ঘরে ভাড়া করে রাখছে। তার কিছুদিন পরে আমার পেটে বাচ্চা আসে। একদিন হঠাৎ ঘুম থেকে ওইটা দেখি আমার গয়নাগাটি সব নিয়ে সে পালায়া যায়। তখনই আমি বুঝলাম আপা, সে একটা লম্পট, সে আমারে ধোকা দিছে। আপা, আমি তো গরিব মানুষ, আমার কথা আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনি জহিরে জিজ্ঞাসা কইরা দেখেন সালমাকে, তাইলেই বুঝবেন। আমার এই কার্ডটা রাখো, কালকে তুমি আমার বাড়িতে আসবে, বাকি কথা জহিরের সামনে হবে। এরপরও তুমি বলবে তুমি ওকে চিনো না। কি হলো, কথা বলছো না কেন? আসলে হয়েছে কি, আমি না ওকে ইচ্ছা করে বিয়ে করি নাই। আমি যখন গ্রামে গিয়েছি
আমার মা বাবা জোর করে এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি কি করব বলো? আমার তো কোনো মতেই ছিল না এই মেয়েকে বিয়ে করার। তাই বলে তুমি একজন অবলা মেয়েকে বিয়ে করে শহরে এনে ছেড়ে দিবে? ছি, এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। তোমাকে আমি অনেক বিশ্বাস করে বিয়ে করেছিলাম। হো, তুমি না, তোর মতন লম্পটকে আমি এত বিশ্বাস করে আমার বাড়িতে জায়গা দিয়েছি। তুই যখন যা চেয়েছিস আমি সব কিছু করেছি। আর আমাদের দুইজনের সাথে মানে আমাদের দুইটা মেয়ের জীবন তুই নষ্ট করতে পারলি? বিশ্বাস করি না, আমি তো এই মেয়েকে বিয়ে করতে চাইনি। যখন এই মেয়েকে নিয়ে ঢাকায় আসলাম তারপর থেকে তো তোমার সাথে পরিচয়। আমি না তোমার টাকা পয়সা লোভে পড়ে সব কিছু নাটক করেছি। ভাবছি তোমার আমার বিয়ে হলে তোমার ধন সম্পদ সব কিছু তো আমারই হবে। আমি এত কিছু ভাবিনি যে এই ঘটনা হয়ে যাবে। এই ছোট লোক, লম্পট কোথাকার, দুইটা মেয়ের জীবন তুই নষ্ট করে ফেলেছিস। তুই এটা কি করে পারলি? আমি তোকে এত ভালোবেসেছিলাম আর এই প্রতিদিন তুই আমাকে এটা দিলি? শোন, তোর সাথে না আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক থাকবে না, বুঝতে পেরেছিস? এই বাড়িতে তুই আর এক মুহূর্ত থাকতে পারবি না। তাই তো ভাবি, তুই সব সময় কেন এত জমির দলিল খুঁটতি? তার মানে তুই আমার সব সম্পত্তি তোর নামে করে নিতে চাইছিলি, তাই না? তোর স্বার্থ উদ্ধার হয়ে গেলে তখন ঠিকই তুই আমাকে ওর মতো ছুঁড়ে ফেলে দিতি, তাই না? বিশ্বাস করি না, তুমি যা ভাবতেছো সেটা কিন্তু একদমই ঠিক না। আমি ধীরে ধীরে তোমার সাথে থাকতে থাকতে তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা কি আমার দোষ বলো? তখন তুই কেন বলছিলিস আমাকে ভালোবাসিস? আমার জীবন নিয়ে কেন সিনেমিনি খেললি তুই? বোন, তুমি দিকে আসো। কি 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 ব্যাপার রিনা? বাসায় পুলিশ কেন? শোন, তাহলে আমি বলি। আজ থেকে 1 বছর আগে কুসুমপুর থানায় তোর নামে মামলা হয় সালমা নামে একটা মেয়েকে পাচারের অভিযোগে। সেই থেকে আমি তোকে খুঁজেছি, আজকে তোকে হাতে নাতে পেয়েছি। আজকে কোথায় পালাবি? ম্যাডাম যখন তোর ছবি আমাকে দেখায় তখন তো দেখে চিনতেই পারিনি কি রকম আকাশ থেকে ঝাক্কাস হয়ে গেছিস। রিনা, আমি না অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই যে কথা দিতেছি আমি আর কখনো এমন কাজ করব না। আমার এবার মতো ক্ষমা করে দাও, পুলিশের হাতে তুলে দিও না প্লিজ। তোর মতন লম্পট যেই ভুলটা করেছিস না, সেটার মাসুল দেয়া। তোকে আমার জীবনে রাখার চাইতে এই অসহায় মেয়েটাকে যদি আমি থাকার একটা ব্যবস্থা করে দিই, আল্লাহও খুশি হবে আর মেয়েটাও ভালো থাকবে। আজকে থেকে তুমি আমার ধর্মের বোন, তোমার বাচ্চা আর তুমি আমার কাছেই থাকবে। স্যার, এই ছোট লোকটাকে নিয়ে যান, এমন শাস্তির ব্যবস্থা করবেন যাতে আমার মতো অসহায় মেয়েদের জীবন নষ্ট করার আগে 100 বার চিন্তা করে। কি হলো, এখনো দাঁড়ায় আছিস কে? মোস্তফা সাহেব, ওকে নিয়ে চলুন। এই চল, এই শোনো, তো একটা কথা বলাই হয়নি, আমার বোনের বিয়ের আর 10 দিন বাকি, কিন্তু ওকে যে কি গিফট দিব ওটা এখন ডিসাইডই করতে পারলাম না। হ্যাঁ বাবা, তুমি ডিসিশন নাও না কি গিফট দিবে। বড় দুলাভাই তো ওকে 1 ভরির একটা স্বর্ণের চেন দিচ্ছে। আমি চিন্তা করতেছি কি যে আমরা 2 ভরির একটা সীতাহার দিই। কি বলছো? 2 ভরির একটা সীতাহার দিবে? সে তো অনেক টাকা, মজুরি সহ প্রায় 2.5 লক্ষ টাকার মতো চলে আসবে। তাতে কি হয়েছে? দুলাভাই তোমার থেকেও ছোট পোস্টে জব করে যদি 1 ভরির একটা চেন দিতে পারে, আর তুমি তো তার থেকেও বড় পোস্টে জব করো, ছোট বোনকে একটা সীতাহার দিতে পারবো না? আরে বাবা কি বলছো তুমি? দুলাভাইয়ের সাথে আমার কম্পেয়ার কেন করছো? শোনো, আমার সাধ্য মতো আমি লিসাকে যে কোনো একটা গিফট দিয়ে দিব, ঠিক আছে? না না, এসব বললে হবে না। দুলাভাই যদি আমাদের সামনে ওকে একটা 1 ভরির চেন দেয় আর আমার পরিবারের মানুষ যদি দেখে আমি তার থেকেও কম দামি জিনিস দিচ্ছি, তাহলে আমাদের মান সম্মান থাকবে বলো? তোমার দুলাভাই যে ঘুষ খায়, আমি তো ওইটা করতে পারবো না। কি ব্যাপার, আমার বোনের জন্য এতটুকু করতে পারবো না তুমি? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখব। এবার অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। যাবো? যাও। আচ্ছা বসো। মিস্টার সাদ্দাম সাহেব, আপনার কাগজপত্র তো কিছুই ঠিক নেই। আপনি এই ফাইল নিয়ে আসছেন আমার কাছে অনুমতি নিতে? স্যার, আপনি কত বড় অফিসার, আপনি চাইলে তো অনেক কিছু করতে পারেন। সাদ্দাম সাহেব, সরকার কিন্তু আমাকে এই চেয়ারে এমনি এমনি বসায়নি। আমার কাজ হচ্ছে কোনো প্রজেক্টের ঠিকঠাকভাবে যাচাই বাছাই করা। সো আপনার ফাইলে প্রবলেম আছে, আমি তো এই ফাইলে সাইন করতে পারবো না। আমি সেটা জানি স্যার, তারপরেও একটু চেষ্টা করে দেখুন। আর হ্যাঁ,
এই টাকাগুলো আপনার জন্য। এই টাকাটা আপনি রাখুন, আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনার কত বড় সাহস আমার চেম্বারে বসে আমাকে ঘুষ দিচ্ছেন? এই আপনি কি জানেন আমি ঘুষ খাই না? আরে স্যার, এটাকে আপনি ঘুষ বলছেন কেন? এটা তো আপনার প্রাপ্য টাকা। এই টাকাটা আপনি রাখুন স্যার। আপনি প্রয়োজনে এই টাকা নিয়ে ভাবিকে নিয়ে কিছুদিন একটু সিঙ্গাপুর গিয়ে ঘুরে আসুন, প্রয়োজন হলে আরো পাবেন। আর আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে এটা তো স্যার আমার সামান্য একটা গিফট। এই টাকা নিয়ে নিলেই তো শালিকার বিয়ের 2 ভরি গহনা কেনার আমার কোনো সমস্যা হবে না। এই টাকাটা নিয়ে নেই। আরে স্যার, এত কি ভাবছেন? এত ভাবাভাবি বন্ধ করে এই টাকাটা দ্রুত নিয়ে নিন। এটা আমরা সবাইকেই দিয়ে থাকি, আপনি শুধু শুধু ঠকবেন কেন? শুধু স্যার আমার প্রজেক্টের অনুমোদনটা দিয়ে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন আমি টাকাগুলো রাখছি। স্যার, টাকাগুলো একদমই টেবিলে রাখবেন না, টাকাগুলো ড্রয়ারে রাখুন। কারণ আশেপাশে তো লোকজনের অভাব নেই, দেওয়ালেরও কান আছে, কেউ জানলে আপনি প্রবলেমে পড়ে যাবেন। হ্যাঁ একদম ঠিক বলেছেন, যদিও আমি ঘুষ খাই না, এটা মিষ্টি খাবো। আচ্ছা শুনুন, আপনি এখন আসুন, আমি আপনার ব্যাপারটা দেখছি কি করা যায়। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরে রেজা ভাই, দেখছি আপনাকে টেনশন লাগছে, চিন্তিত, বসুন। কি হয়েছে, কিছু বলবেন? আমি আর চাকরিটা করব না তুহিন সাহেব। কি বলছেন মিস্টার রেজা সাহেব? আপনি চাকরিটা করবেন না কেন? আপনি কি একটা বিষয় জানেন, আপনি যে পজিশনে এখন আছেন, এই পজিশন মানুষ পাওয়ার জন্য কত কিছু করে, আর আপনি পজিশনটা ছেড়ে চলে যাচ্ছেন? কি এমন হলো রেজা সাহেব যে আপনি এই চাকরি থেকে রিজাইন দিতে চাচ্ছেন? আমি পাপের জালে আটকে গেছি তুহিন সাহেব, এখন রিজাইন দেওয়া ছাড়া এই পাপের বেড়াজাল থেকে মুক্ত হওয়ার কোনো উপায় আমার নেই। মিস্টার রেজা সাহেব, আমি তো যতটুকু জানি আপনি টুকটাক মানুষের থেকে ঘুষ নেন, সো আমি এইটুকুই জানি যে আপনার এই পাপ ছাড়া আর কোনো পাপ নাই। তাহলে কি এমন পাপে জড়িয়ে গেলেন যে এই চাকরি থেকে আপনি বের হয়ে যেতে চাচ্ছেন? আপনারা তো জানেন না, যেদিন আমি 50,000 টাকা ঘুষ নেই সেদিন বাসায় গিয়ে দেখি আমার ছেলের পা ভেঙে গিয়েছে। অন্য আরেকদিন আমি 1 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলাম, সেদিনও বাসায় গিয়ে দেখি আমার মা স্ট্রোক করেছে। সবশেষ যে দানটা মেরেছিলাম সেটা অনেক বড় দান, 10 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলাম। বলেন কি, 10 লক্ষ টাকা, তাও আবার ঘুষ? হ্যাঁ তুহিন সাহেব, গতকাল সন্ধ্যায় আমার স্ত্রীকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, সেখানে বিভিন্ন চেক আপ দিল। চেক আপ করিয়ে দেখতে পেলাম আমার ওয়াইফের জরায়ু প্রবলেম, তার জরায়ুটা নাকি পুরোপুরি কেটে ফেলে দিতে হবে। এগুলো সবই আমার পাপের ফল। দেখেছেন প্রকৃতির কি ব্যালেন্স? আপনি একদিক থেকে অবৈধভাবে 100 টাকা ইনকাম করছেন, আর অন্যভাবে আপনার দিক থেকে 500 টাকা এমনি এমনি বের হয়ে যাচ্ছে। এখন আমার সাথে যেগুলো হচ্ছে এগুলো লোভ থেকে হওয়া পাপের ফল। তারপরও মিস্টার রেজা সাহেব, আপনি যে চাকরিটা ছাড়তে চাচ্ছেন এই ডিসিশন থেকে বের হয়ে আসুন। মিস্টার রেজা সাহেব, আপনি চাকরিটা ছাড়বেন না, আপনি এই ডিসিশনটা চেঞ্জ করুন। দেখুন, আপনি একটু দেরি হলেও যে ভুলটা বুঝতে পেরেছেন এটাই তো অনেক কিছু, তাই না? এরকম তো সবাই বুঝে না। আপনি এখন থেকে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, আর ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এত টাকা তুমি কোথায় পেলে? আমার অফিসের এক ভদ্রলোক এসে আমাকে গিফট হিসাবে এই 2 লক্ষ টাকা দিয়েছে। এই টাকাগুলো এখানে রাখো, আমি রাখতে বলছি রাখো। এখানে 50,000 টাকা আছে, আমার স্যালারি, নাও। ওই টাকা ধরলে কি সমস্যা? ধরতে পারবা না এই কারণে এই 2 লক্ষ টাকা অবৈধ টাকা। সো আমি চাই না এই অবৈধ টাকা দিয়ে আমার ফ্যামিলি কোনো কিছু আসুক বা অন্য কাউকে কিছু গিফট করে। শোনো, কালকে আমি ওই ভদ্রলোককে এই 2 লক্ষ টাকা তার মুখে ছুঁড়ে মারবো। আমি বুঝতেছি না তুমি কেন এমন করতেছো। 2-1 ঘুষ নিলে কি হয় বলো তো? আরে এখন তো টুকটাক সবাই ঘুষ নেয়। আর দুলা ভাইয়ের লাইফস্টাইলটা দেখেছো? উনি তো তোমার থেকেও ছোট পোস্টে জব করে, অথচ তোমার থেকেও ইনকাম করে বেশি। অন্যের লাইফস্টাইল দেখে আমার কোনো লাভ নেই। আমি এবং আমার পরিবার সেইভাবেই চলবে যেভাবে আমি চাইবো।
আমি চাই না কোনো দুর্নীতির টাকা দিয়ে আমার ফ্যামিলির কোনো কিছু কেনাকাটা হোক বা কাউকে আমি টাকাগুলো দেই। কিন্তু আমার বোনের বিয়েতে এই 50,000 টাকা দিয়ে কি হবে? এই 50,000 টাকা তো আমাদের সংসারই ঠিক মতো চলে না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমাদের সংসার ঠিকভাবে চলে না। হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো আমি সামান্য 50,000 টাকার স্যালারিতে চাকরিটা করি, তাহলে বোনকে এত দামি গিফট কেন দিতে হবে? শোনো, আমি যে বেতনটা পাই এই বেতনের টাকা দিয়ে সংসারের সকল খরচ চালাবা, সকল খরচ করার পর যে টাকাটা বাঁচবে ওইখান থেকে ওই টাকাটা দিয়ে তোমার বোনের জন্য একটা গিফট কিনে নিয়ে আসবা। বুঝতে পেরেছো? কিন্তু তুহিন, কোনো কিন্তু নয়। শোনো, আমার সংসারে যদি তুমি তোমার থাকতে হয় তাহলে আমার নীতি মতো তোমার চলতে হবে, না হলে তুমি অন্য রাস্তা দেখতে পারো। আমি চাই না কোনো অবৈধ টাকায় আমার সংসার চলুক, কিন্তু তবু আমার নীতি আদর্শ থেকে বিচ্যুত হব না, ঠিক আছে? কবরের সাথে কেউ হবে না, সেখানে একাই থাকতে হবে। দুনিয়াতে করে যাওয়া পাপের জবাব সেখানে দিতে হবে। এই পাপের দায়ভার পরিবারের কেউ নেবে না। দুর্নীতি করে পরিবারের জন্য পাপের রাজপ্রাসাদ বানিয়ে যাবেন, তারা ভোগ করবে সবাই মিলে, কিন্তু কেউ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তাই সৎ থেকে আল্লাহ পাক যতটুকু রিজিকে রাখেন তাতেই সন্তুষ্ট থাকলে ইহকাল ও পরকাল দুটোতেই শান্তি পাবেন। আমিন।